বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট আজব এক জায়গা, আলোচনার ইস্যু এখানে সমালোচনা। মাঠের খেলায় চ্যালেঞ্জ কম, আছে ফ্যাসিলিটিসে অনেক ঘাটতি। তারপরেও ঢাকা প্রিমিয়ার ডিভিশন সবসময় টক অফ দ্য সিজন, কারণ আম্পায়ারিং। মানহীন টুর্নামেন্টকে সসি বানাতে এখানে আম্পায়ারিং বিতর্ক বড় একটা মশলা, যার জেরে সবার মুখে ডিপিএল থাকলেও ক্রিকেটারদের ক্যারিয়ারে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে এই ডিপিএল বড় একটা প্রশ্ন দাঁড় করিয়েছে। কি দেখছি, কি পাচ্ছি আমরা, এখান থেকে এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেজওয়ান-উজ্জামান রাজীব। রেজওয়ান-উজ্জামান রাজীব, আপনাকে স্বাগত আমাদের খেলা যোগে। যেটা আমরা দেখছিলাম যে মুশফিকের আউটের যে ঘটনাটি নিয়ে গতকালকে মাঠে উত্তেজনা ছড়ালো, আসলে এটাই কি সঠিক? এটা কি শুধুই কি হিট অফ দ্য মোমেন্ট, নাকি আম্পায়ারিংয়ের দুর্বলতা, দক্ষতার অভাব, নাকি পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। ঢাকা প্রিমিয়ার লিগ আপনি বলছিলেন যে সবচেয়ে জনপ্রিয় কিংবা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে এলিট টুর্নামেন্ট, আমরা সেটা বলে থাকি বিপিএল এর পর। অবশ্যই এখনো কিন্তু সেই অবস্থাটা আছে। গত কয়েক বছরে এই ঢাকা প্রিমিয়ার লিগকে নিয়ে অনেক ধরনের বিতর্ক ছিল। কয়েক বছর আগে বলছি আমি, আম্পায়ারিং নিয়ে। কিন্তু গত কয়েক বছরে, আসলে 1 2 3 বছরে সেটা অনেকটা কমে এসেছে। আমার যদি দৃষ্টিভঙ্গি বলি, সেখানে অনেক কমে এসেছে। তবে উন্নতির আরো অনেক সুযোগ আছে, যেমন টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্ট গুলো আসলে হওয়া উচিত। এখনো টেলিভিশন সম্প্রচার হচ্ছে না। আহ, ইউটিউবে হচ্ছে কোনো কোনো ম্যাচ এক ক্যামেরায়, কোনো কোনো ম্যাচ 2 3 ক্যামেরায় হচ্ছে, কোনো কোনো ম্যাচ হয়তো বা আরেকটু ভালোভাবে হচ্ছে। কিন্তু আমি বলছি যে স্ট্যান্ডার্ড সম্প্রচারটা হচ্ছে না, সেই জায়গাটায় ঘাটতি রয়েছে। কিন্তু গতকালের ঘটনার দিকে যদি আসি, আপনি যেমনটা বলছিলেন যে মুশফিকুর রহিমের আউটটার ক্ষেত্রে প্রাইম ব্যাংক এবং মোহামেডানের ম্যাচে, আমার কাছে মনে হচ্ছে যে এটা ইচ্ছাকৃত নয়, একদমই নয়। এবং এটা ডাউট আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা আবু হায়দার রনির পা বাউন্ডারি লাইন ছুঁয়েছে না ছয়নি, এটা ডাউট আছে। কিন্তু ডাউট থাকলে আম্পায়ারের আসলে করণীয়টা কি, সেই জায়গাটায় আলোচনা করতে পারেন আপনি। যে আম্পায়ার কি আসলে আউট দিবে না দিবে না। আম্পায়ার এইসব ক্ষেত্রে দুটো কাজ করতে পারে: বেনিফিট অফ ডাউট ব্যাটসম্যানকে দিতে পারে, অথবা আমার ক্ষেত্রে মনে হয় যে বোলার ফিল্ডার তার উপর আস্থা বিশ্বাস রাখতে পারে। কারণ সেই জায়গায় তার আসলে কিছুই করণীয় নেই। সেই জায়গাটাই আম্পায়ার করেছে বলে আমার বিশ্বাস। যে যেহেতু বোলার ফুললি কনফিডেন্ট, আবু হায়দার রনিকে আপনি দেখবেন যে এক মুহূর্তের জন্য কিন্তু তিনি কোনো ধরনের কোনো ডাউট রাখেন, এবং তার সেই অতি আত্মবিশ্বাসকে আম্পায়ার হয়তো বা আমলে নিয়েছেন, আমার কাছে মনে হয় সেটাই। এবং মুশফিকুর রহিম আসলে দাঁড়িয়েছিলেন, কিংবা পরবর্তীতে তামিম ইকবাল সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। সেই জায়গাটায় আমার মনে হয় যে তাদের পয়েন্ট অফ ভিউতে হয়তো বা ঠিক আছে, কিন্তু আম্পায়ারের দোষ আমি খুব একটা এখানে দেখি না কালকের ম্যাচের এই ডিসিশনের ক্ষেত্রে শুধুমাত্র। এবং পুরো লিগ যদি আপনি দেখেন, তামিম ইকবাল কিন্তু এরকম অনেকবারই নানাভাবে প্রতিবাদ করেছেন আম্পায়ারিং এর সিদ্ধান্ত নিয়ে। আমরা বিকেএসপিতে দেখেছি, মিরপুরে দেখেছি, কালকেও দেখলাম। সুতরাং এই প্রতিবাদগুলো কিন্তু আছে। সেটা যেহেতু বড় দল, বড় বিগ বাজেটের দল, তাদের বিরুদ্ধে যখন সিদ্ধান্ত যায় তখন তারা কিন্তু আসলে সেই জায়গাটায় প্রতিবাদ করে। এই জায়গাটাতে বারবার প্রশ্ন আসছে, আমরা দেখতে পেয়েছি সেই 2021-এ সাকিব আল হাসানের স্টাম্পে লাথি দেওয়া বা এইখানকার এখনকার ঘটনা, সব ক্ষেত্রে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠছে। এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান যিনি রয়েছেন বিসিবিতে, তিনিও বলেছেন যে আসলে পরবর্তীতে থার্ড আম্পায়ার ইন্ট্রোডিউস করা যায় কিনা ডিপিএল, সেটাও তারা ভেবে দেখবেন। বা আমাদের যিনি এখন সিসিডিএম এর চেয়ারম্যান আছে, তিনিও আসলে এই ধরনের কথা বলেছেন যে পরবর্তীতে থার্ড আম্পায়ারের একটা ব্যবস্থা রাখা যেতে পারে বা ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে। আমরা অনেক আশ্বাস শুনি প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশ মানে ডিপিএলকে অনেকটা এগিয়ে নেওয়ার একটা প্রত্যাশা বা একটা মানে আশার ছাপ শোনা যায় বিসিবি কর্তাদের কাছ থেকে। আলটিমেটলি এগুলো হয় না, কেন হয় না? মানে এগুলো করতে সমস্যা কোথায় হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে অনেক বিপিএল অনেক উন্নতি আসছে বা অন্যান্য জায়গাগুলোতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, বাট এখানে কেন আসছে না? আমার মনে হচ্ছে যে সদিচ্ছার অভাব, অর্থের অভাব। অর্থ বলতে এই অর্থের অভাব বলছি যে অর্থ বিনিয়োগের অভাব। এই খাতে তারা অর্থ আসলে বিনিয়োগ করতে চায় কিনা, অর্থের তো ঘাটতি ক্রিকেট বোর্ডে নেই, আমরা সেটা জানি। আর এবং ঢাকা প্রিমিয়ার লিগ হলো সবচেয়ে বড় টুর্নামেন্ট। অনেক অনেক বছর আগে, আমি একটা উদাহরণের কথা বলি, যে কেউ কেউ এই প্রিমিয়ার লিগটা সরাসরি সম্প্রচারও করতে চেয়েছিল, এমন প্রস্তাবও ক্রিকেট বোর্ডের কাছে, সিসিডিএম এর কাছে এসেছিল। কিন্তু ক্রিকেট বোর্ড, সিসিডিএম পরবর্তীতে এমন একটা অঙ্ক এই সুপার লিগ কিংবা প্রিমিয়ার লিগের অংশটুকু সম্প্রচারের বিনিময়ে চেয়েছিল, যেটা আসলে অবাস্তবসম্মত। মানে হ্যাঁ, একদমই বাস্তবসম্মত ছিল না। সেই কারণে সেটা সম্প্রচার করা যায়নি। সুতরাং আমার কাছে মনে হয় যে মূল সমস্যাটা সদিচ্ছা।
তারপরেও আমি মনে করি যে কিছুটা পরিবর্তন হয়েছে। আগে এই সবগুলো ম্যাচও কিন্তু ইউটিউবে এক ক্যামেরাই বলি, দুই ক্যামেরাই বলি, তিন ক্যামেরাই বলি সম্প্রচার হতো না। সেই জায়গাটায় কিছুটা পরিবর্তন এসেছে। আশা করি, মানে আশা করতে কোনো দোষ নেই, আশা করি যে পরের বছর এর চেয়ে বেটার হবে, তারপরের বছর আরেকটু বেটার। ক্রিকেট বোর্ড চাইলেই আসলে এটা সম্প্রচার তিন ক্যামেরায় কিংবা আরো বেশি, পাঁচ ক্যামেরায়, সাত ক্যামেরায় সম্ভব। এবং ক্রিকেট বোর্ড যেহেতু টেলিভিশন আনার চেষ্টা করতেছে, আমি মনে করি যে সেই জায়গাটায় এটা একটা বড় কন্টেন্ট হতে পারে তাদের জন্য। সেটার জন্য সদিচ্ছাটাই সবচেয়ে বড়। যেটা বলছিলেন যে আপনি, আমরা বারবার বলছি যে আম্পায়ারিং আসলে কেন প্রশ্নবিদ্ধ হচ্ছে, নানা ভাব থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই আম্পায়ারিং শোধরানো নিয়ে কাজ হচ্ছে বলা হয়। অনেকেই বলছে যে সম্প্রচার করা হলে এই টুর্নামেন্ট হয়তো সেই দিক থেকে আরো মানসম্মত হতো, বাট আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখন এটা যেহেতু ইউটিউবেও সম্প্রচার হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরার সংখ্যা বাড়ানো হচ্ছে, তারপরে আম্পায়ারিং এর কোনো ডেভেলপমেন্ট আসছে না, সবকিছু চোখের সামনেই ঘটছে। আসলে কি সম্প্রচার হওয়া মানেই এই আম্পায়ারিং নিয়ে বিতর্কগুলো শেষ হয়ে যাওয়া? শুধু আম্পায়ারিং বলবো না, সম্প্রচার হলে সবাই দেখবে, সম্প্রচার হলে সেটা রেকর্ড থেকে যাবে, সম্প্রচার হলে সেই ভুলগুলো সামনে আসবে। সেটা শুধু আম্পায়ারদের আমি দোষ দিতে চাই না। কয়েক বছর আগে আমি বলছিলাম যে আম্পায়ারিং এর মান আরো প্রশ্নবিদ্ধ ছিল, এর চেয়েও প্রশ্নবিদ্ধ ছিল। এখন অনেক বেটার অবস্থা আমার কাছে মনে হয়। আম্পায়ারিং এর মান যখন প্রশ্নবিদ্ধ ছিল তখন সামনে আসতো যে কেন খেলা দেখানো হয় না, কারণ দেখানো হলেই আম্পায়ারিং এরকম হয়ে যাবে, এরকম হচ্ছে সেটা প্রমাণিত হয়ে যাবে। আম্পায়ারিং যে ভুল হচ্ছে সেটা প্রমাণিত হবে। এবং আম্পায়ারের ভুলগুলো অনেক ক্ষেত্রে বলা হতো তখন যে ক্লাবগুলোর প্রেসারে, ক্লাবগুলোকে সুবিধা দিতে, কোনো কোনো নির্দিষ্ট ক্লাবকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য আম্পায়ার এইসব ভুল সিদ্ধান্ত দিতেন। সেইটা যাতে প্রচারিত না হয়, প্রমাণিত না হয়, সেই কারণেই এরকমটা করা হতো। কিন্তু এখন আমার মনে হয় সেই কাজটা অনেক কমেছে। আম্পায়ারিং এর মান বাংলাদেশে সবসময় যে খারাপ তা কিন্তু না। আম্পায়াররা ভুল করে, ইন্টারন্যাশনাল ম্যাচেও করে, একদম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলোতেও করে, বাংলাদেশের বাইরের আম্পায়াররাও করে। কিন্তু বাংলাদেশে হয়তো যেহেতু ম্যাচ সংখ্যা একটা প্রিমিয়ার লিগে অনেক হয়, সেই তুলনায় আপনি আসলে সংখ্যা দিয়ে বিচার করতে হবে যে আম্পায়ার কয়টা ভুল করলো এভারেজে, কিংবা কতগুলো ভুল করলো। আমার কাছে মনে হয় আম্পায়ারিং এর মান আগের চেয়ে অনেক বেটার হয়েছে। কিছু কিছু ভুল হচ্ছে না, একদমই সিলি ভুল হচ্ছে না, সেটাও আমি অস্বীকার করবো না। কিন্তু সব মিলে আমি বলবো যে আম্পায়ারিং এর মান আগের চেয়ে বেটার হয়েছে। কিন্তু আহ, তাদেরও সীমাবদ্ধতা আছে। আপনাকে না, আমরা ইন্টারন্যাশনাল দেখতে পাচ্ছি যে ম্যাচের আসলে সাথে এখন তো মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই খেলাগুলো দেখতে পাচ্ছি, দেখার পরে এই ভুলগুলো চোখের সামনে উঠে আসছে, বিতর্ক ছড়াচ্ছে, তারপর এরপরে যদি আসলে আমরা টিভিতে এই খেলা দেখি, এমন মানই যদি চলতে থাকে, তাহলে আসলে দর্শক কি দেখবে এই ধরনের খেলা বা এই ধরনের টুর্নামেন্টগুলোতে, কি তারা আগ্রহী হবে? না, এই এই প্রথম কথা যে যে মানে খেলা সম্প্রচার হচ্ছে তাতে আগ্রহ হবে না। আমি নিজেই ইউটিউবে কয়েকবার খেলা দেখার চেষ্টা করেছি, যেগুলো এক ক্যামেরায় দেখানো হয় সেগুলোতে কখনোই আগ্রহ হবে না, একদমই আটকে আটকে আসে অনেক সময় বাফারিং এর কারণে, কিংবা সাউন্ড থাকছে না, কিংবা একদম একটা অ্যাঙ্গেলে বলটা কোন দিকে যাচ্ছে সেইখানে দেখার কোনো আগ্রহ থাকার কথা না। যেসব খেলাগুলো দুই ক্যামেরা, তিন ক্যামেরায় দেখানো হচ্ছে সেখানে আহ মানে ইন্টারনেট স্পিডের কারণেই বলি, ক্যামেরার কোয়ালিটির কারণেই বলি, অনেকগুলো মানে একদম স্মুথ কাভারেজ হয় না। আবার একইভাবে এটা যদি আমি ইন্টারন্যাশনাল মানের একটা ম্যাচের সাথে, ওয়ানডে টি-20 ম্যাচের সাথে তুলনা করতে চাই কিংবা চাই যে ওরকম হবে, আমি যেহেতু টেলিভিশনের সাথে সম্পৃক্ত, আপনি যেহেতু টেলিভিশনের সাথে সম্পৃক্ত, আপনি বুঝতে পারবেন যে সেটা আসলে সম্ভব না। সাধারণ মানুষ আবার এটা বুঝবে না। সাধারণ মানুষ ঠিক সেরকম স্মুথ খেলাটাই দেখতে চাইবে। কিন্তু মানে সেটা করতে গেলে যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা আসলে প্রিমিয়ার লিগ থেকে উঠানো অসম্ভব। কারণ প্রিমিয়ার লিগে আপনি জানেন যে এই বছর স্পন্সর ছাড়া প্রিমিয়ার লিগ হচ্ছে, এটা বাংলাদেশে ব্যতিক্রম আমি বলবো অনেক, গত কয়েক বছরের মধ্যে। স্পন্সর ছাড়া কেন প্রিমিয়ার লিগ হবে সেটাও আমার একটা এটাও প্রশ্ন। কি অন্যতম কারণ কিনা? এই যে এই ধরনের যে বিতর্কগুলো যে টুর্নামেন্ট থেকে হচ্ছে, এই ধরনের বিতর্কে কোন স্পন্সর কারী প্রতিষ্ঠান তারা এগিয়ে আসবে, মানে এটা তো স্বাভাবিক বিষয়। হ্যাঁ, না, একমত, আমি আপনার সাথে একমত যে স্পন্সর প্রতিষ্ঠানও তো রিটার্ন চাইবে, স্পন্সর প্রতিষ্ঠানও তো আসলে বিনিময়ে কোনো কিছু চাইবে, যে তারা এত টাকা বিনিয়োগ করছে কেন, তাদের এই খেলাগুলো দেখবে মানুষ, বা তাদের কাছে পৌঁছে যাবে, কিভাবে পৌঁছাবে, সেই প্রশ্নগুলো তো অবশ্যই আছে। কিন্তু আমার কাছে মনে হয় যে মানে আহ আরেকটা বড় কারণ হলো যে এই খেলাটা আমরা সঠিক কভারেজ দিতে পারি না। আপনি দেখেন যে বিকেএসপি তে খেলা হয়, বিকেএসপি দুই মাঠে, সেইখানে আসলে মানুষের প্রবেশ সম্ভব নয়। ফতুল্লায় খেলা হয়, হঠাৎ হঠাৎ
মিরপুরেও হঠাৎ হঠাৎ খেলা হয়, প্রচন্ড গরমে খেলা হচ্ছে এই সময়টা। অনেকগুলো কারণে আমার কাছে মনে হয় যে প্রিমিয়ার লিগ নিয়ে আরেকটু সুপরিকল্পনার প্রয়োজন আছে। মানে সেটা কিভাবে, হয়তো আমাকে বললে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারবো না। সেটা প্রচন্ড গরমের এই এপ্রিল মাসে যেভাবে 50 ওভারের ম্যাচ 7 ঘন্টা, এবং পরবর্তী আরো ব্রেক সহ 8 ঘন্টা 8.5 ঘন্টা একটা প্লেয়ারকে মাঠে থাকতে হয় এবং সেটার জন্য সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, তার সেরা খেলাটা আসলে খেলা অসম্ভব। মানে সেই বিচারে আমি মনে করি যে প্রিমিয়ার লিগ আরেকটু সুপরিকল্পিত ভাবে হওয়া উচিত, এবং তাহলেই সেটা সব এন্ডে, সেটা যদি আপনি বলেন টিভি ব্রডকাস্ট, সেটা বলেন স্পন্সরশিপ, সেটা বলেন প্লেয়ারদের আহ অংশগ্রহণ। ন্যাশনাল টিমের প্লেয়ারদের অনেককেই আমরা অনেক সময় পাচ্ছি না, আজকের পর থেকে পাবো না। সেই হিসাবে আমার কাছে মনে হয় যে একটু বেটার হতো প্রিমিয়ার লিগ। আমি বলছি না যে মানে সীমাবদ্ধতা নেই, আমি বলছি না যে সিসিডিএম কিংবা ক্রিকেট বোর্ড চেষ্টা করছে না, কিন্তু সেক্ষেত্রে আরেকটু পরিকল্পিত হতেই পারে। পরিকল্পনার কথা বলছেন, স্বাভাবিকভাবে কিন্তু একটা কথা বারবার উঠে আসে, এবং এটা শুধুমাত্র এখন নেই, এর আগেও আমরা দেখেছি যে ঢাকা প্রিমিয়ার ডিভিশনে আসলে দুর্নীতি বা ম্যাচ পাতানো, এর জন্য আম্পায়ারদের সহযোগিতা নেওয়া, এই ধরনের কিন্তু অনেক কথাই উঠে আসে, এবং এগুলো বিভিন্ন সময় গণমাধ্যমে এসেছে, প্রমাণিত হয়েছে। আসলে যখন এই ধরনের আম্পায়ারিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা, তারাও আসলে এই ধরনের আম্পায়ারিংয়ে কি বলা যায়, বলির পাঠা হচ্ছেন। সেই ক্ষেত্রে কি মানে সবকিছু কি সন্দেহের ঊর্ধ্বে রাখা যায়? না, মানে প্রথম কথা, আমরা বাইরে খালি চোখে কখনোই বলতে পারি না যে সবকিছু ঊর্ধ্বে কিংবা সবকিছু নিয়ে আসলে ষড়যন্ত্র হচ্ছে, দুটোই আমরা বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আপনি যদি দুয়ে দুয়ে চার মিলিয়ে বলেন, হ্যাঁ শঙ্কার জায়গা তো আছেই। যে প্লেয়ারদের ক্ষেত্রে আউট এরকম কেন হচ্ছে, কিংবা শুধুই কি এই বড় দলগুলোর ক্ষেত্রে, প্রাইম ব্যাংকের ক্ষেত্রেই হচ্ছে, প্রাইম ব্যাংকের সাপোর্টার নেই কিংবা সাপোর্টার বেস টিম না, একটা কর্পোরেট টিম, সেই ক্ষেত্রে কি প্রাইম ব্যাংকের ক্ষেত্রেই হচ্ছে? প্রশ্ন আসতেই পারে, আপনার ক্ষেত্রে যেমন আসতে পারে, আমার ক্ষেত্রেও আসতে পারে, সাধারণ মানুষের ক্ষেত্রেও আসতে পারে। কিন্তু আহ, মানে সেটা আসলে প্রমাণ করা না পর্যন্ত তো আসলে বলা কঠিন। কিন্তু আমরা আমি বলছি আবারও যে গতকালের ঘটনাকে কেন্দ্র করে আপনি যেহেতু এই প্রশ্ন কিংবা অনুষ্ঠানে রেখেছেন, গতকালের ওই ঘটনার স্পেসিফিক আবহাওয়া ধরনের এই ক্যাচটিকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না যে আম্পায়ারের ইচ্ছাকৃত সিদ্ধান্ত কিংবা আম্পায়ারের ভুল সিদ্ধান্ত। আমি হয়তো হতেই পারে যে মুশফিকুর রহিম থাকলে এই 33 রানের পরাজয় হতো না প্রাইম ব্যাংকের, মোহামেডান হেরে যেত। প্রাইম ব্যাংক কি হতো, মোহামেডান হেরে গেলে আবারই চ্যাম্পিয়ন হয়ে যেত। প্রাইম ব্যাংক যে রানার্স আপ হতো তাও কিন্তু নয়, কোনো ফলে কোনো ভূমিকা রাখতো না। মোহামেডানকে রানার্স আপ করার ক্ষেত্রে হয়তো বা ভূমিকা রেখেছে, আপনি বলতে পারেন। মোহামেডান কি রানার্স আপ হবে, সেটাও আমরা এখনো শিওর না। শাইনপুকুরের সেই চান্সও আছে। রানার্স আপ হওয়ার জন্য কি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি, মানে তাহলে অভিযোগটার পেছনে কারণ কি? সুতরাং আমি সরাসরি এই অভিযোগে একমত নই। যে এই সিদ্ধান্তটা, আমি বলছি না যে পুরোপুরি প্রিমিয়ার লিগ অভিযোগ মুক্ত, পুরো প্রিমিয়ার লিগ নিরপেক্ষ আম্পায়ারিং হয়েছে, পুরো প্রিমিয়ার লিগে সব সিদ্ধান্ত সঠিক ছিল। আসলে ভুল হয়েছে নিশ্চয়ই। এই জায়গাটাতে বারবার প্রশ্ন আসছে, আসলে নিরপেক্ষতা ঠিক থাকছে কিনা। রেজওয়ানুজ্জামান রাজীব, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, আসলে আপনি দেখেছেন নিশ্চয়ই যে গতকালকে মুশফিকুর রহিমের আউটটা নিয়ে কী ধরনের উত্তেজনা মাঠে ছড়িয়েছে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা বড় দলগুলোর মানে পক্ষে এই ধরনের মানে সিদ্ধান্তগুলো যায়, বড় দলগুলো কিছুটা হলে অ্যাডভান্টেজ পায়, তখন আসলে এই যে প্রাইম ব্যাংক যারা রয়েছে, তারা আর কতদিন আসলে বিনিয়োগ করবে, দল দেবে বা দল গড়বে প্রিমিয়ার ডিভিশনে? আহ ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, দেখেছি আসলে মুশফিকের যে আউটটা হয়েছে, এটা আসলে আম্পায়ার এত দূর থেকে খালি চোখে যদি ফিল্ডার এইভাবে আপনার কনফিডেন্টলি ক্যাচ ধরে বলেন যে না এটা আউট ছিল, তখন আসলে কিছু করার থাকে না। যদি থার্ড আম্পায়ারের কল নাই, এখানে এখানে তো ফিল্ডারের কথাটাই আসলে শুনতে হবে। সেই জায়গায় আসলে দুর্ভাগ্য যে আসলে রনিও হয়তো বুঝতে পারেনি যে তার পা লেগেছে কিনা। সেই কারণে আসলে এটা হয়েছে। আর প্রাইম ব্যাংক, হ্যাঁ, এইবারের ঢাকা প্রিমিয়ার লিগে আসলে অনেকগুলা ম্যাচই দেখা গিয়েছে যে আসলে আম্পায়ারিং একটু বাজে হয়েছে, ডেফিনেটলি একটু বাজে হয়েছে। অনেকগুলা ম্যাচই দেখেছি যে এরকম হয়েছে। আহ এটার জন্য তো আসলে আমার মনে হয় যে মাঝখানে কিন্তু খুবই ভালো ছিল
এই বছরটা হয়তো আবার একটু বাজে হয়েছে আম্পায়ারিং। এখানটাতে মোহাম্মদ আশরাফুল, এখানটাতে আসলে সিসিডিএম এর দায় এড়ানোর কোনো উপায় রয়েছে কিনা? কারণ আমরা দেখতে পাচ্ছি থার্ড আম্পায়ার এটা কিন্তু ইজিলি রাখা যায়, বা বিসিবি যে পরিমাণ ইনভেস্ট করছে, বা আমরা দেখতে পাই যে বিপিএল এবারে বিপিএল কিন্তু অনেক প্রশংসা কুড়িয়েছে। তাহলে ঘরোয়া ক্রিকেটে আমরা কেন নজর দিচ্ছি না? সিসিডিএম কি সব দায় এড়াতে পারবে? বা বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন তিনি আসলে এখন যে পরিমাণ ব্যস্ত রয়েছেন বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গন নিয়ে, সেক্ষেত্রে বিসিবিতে যার যে দায়িত্ব তারা যদি পালন না করে, আলটিমেটলি আসলে বোর্ড প্রধানের মানে কাঁধেই কিন্তু আসলে সব কিছু বর্তায়, তার দিকে দোষের তীরগুলো ছুটে যায়। তো আলটিমেটলি সিসিডিএম এখানে দায় এড়াতে পারে কিনা? কারণ একজন মানে থার্ড আম্পায়ার কেন ইন্ট্রোডিউস করা যাচ্ছে না? না, সেটাই আসলে থার্ড আম্পায়ার, হ্যাঁ, যদি যেহেতু খেলাটা ব্রডকাস্ট হচ্ছিল সেই জায়গায় হয়তো থার্ড আম্পায়ার ইউজ করতে পারলে ভালো হতো। যেহেতু সুপার লিগে হয়তো বা এটা নেক্সট টাইম হয়তো বা ওনারা করবেন, এবং ডেভেলপ কিন্তু হচ্ছিল আসলে। মাঝখানে কিন্তু লাস্ট 2-3 বছর কিন্তু ভালো আম্পায়ারিং হচ্ছিল। এই বছরটা আবার ন্যাশনাল লিগও আমরা দেখেছি যে কিছু কিছু ম্যাচে রাজিন ভাই ভিডিও দিয়েছিলেন যে তাদের খেলায়, বিশেষ করে সিলেটের খেলায় অনেকগুলা বিতর্কিত আউট দেয়নি বা দিয়েছেন এরকম। তো এই বছরটা আবার ঢাকা প্রিমিয়ার লিগও দেখলাম যে অনেকগুলা ম্যাচে কিন্তু ভালো আম্পায়ারিং হয়নি, বাজে আম্পায়ারিং হয়েছে। তো এটা নিয়ে অবশ্যই সামনে যখন খেলা হবে ওনারা হয়তো এটা দেখবেন ডেফিনেটলি। কিন্তু আসলে আজকে যে মুশফিকের যে আউটটা, এটা আসলে আমি মনে করি যে আসলে আম্পায়ারের কোনো কিছু করার ছিল না এখানে। পুরোপুরি প্লেয়ার যেভাবে বিশেষ করে রনি ন্যাশনাল টিমে খেলেছেন, তার কাছ থেকে তো আসলে কেউ এটা আশা করে না, যদিও সে হয়তো বুঝতে পারেনি তার পা লেগেছে। এখানে একটা বিষয় আসলে উঠে আসছে যে আমাদের ক্রিকেটাররা বা কোচরা বা ক্রিকেট সংশ্লিষ্টরা সততার সাথে আসলে মাঠে পারফর্ম করছেন কিনা। আমরা দেখতে পেয়েছি তামিম ইকবাল যখন মোবাইলে ফুটেজ দেখাচ্ছিলেন কোচকে, মোহামেডানের কোচকে, তখনও কিন্তু আসলে তিনি কিন্তু মানে বাবুল যিনি আছেন মোহামেডানের কোচ, তিনি কিন্তু রাজি হননি, তিনি বলছেন যে এটি আউট। বাট আমরা দেখতে পাচ্ছি এটা আসলে 6 হয়েছে। মুশফিক এখানে দাঁড়িয়েছিল হতবাক হয়ে, যিনি আসলে আবহাওয়াতে রনি, তিনি ন্যাশনাল টিমে খেলছেন, আপনি বলছিলেন তার পা দড়িতে লেগেছে, তিনি হয়তো বুঝতে পারেনি, বাট সেখানে কোচরা ছিলেন, টিম ক্যাপ্টেন ছিলেন, তারা আসলে এখানে কেন সায় দিল না? আমরা আসলে কি সততার সাথে খেলছি কিনা? না না, এটা তো আসলে আপনার অন্যরা থাকলেও এখানে কিছু করার নাই। পুরোপুরি প্লেয়ারের উপরে, প্লেয়ার আসলে কি বলছেন। এবং রনিও আপনি পুরোপুরি বলতে পারবেন না। দেখেন আপনার পা লেগেছে যে রশিটা কিন্তু মুভ করেনি, তো সেই জায়গায় আসলে খুবই টাফ ডিসিশন এটা। হয়তোবা খালি চোখে আমরা আর কি এখন দেখে মনে হচ্ছে যে পা লেগেছে, কিন্তু দড়িটা কিন্তু মুভ করেনি। আপনি যদি খেয়াল করে থাকেন যে একটু যদি মুভ করতো তাহলে হয়তো বা মনে হচ্ছে লাগ লেগেছে। আবার ফিল্ডারের কাছে এই ধরনের খেলা, ইম্পর্টেন্ট খেলা, ডেফিনেটলি মুশফিকের মতন প্লেয়ারের ক্যাচ, সেই কারণেই হয়তোবা ইনস্ট্যান্ট ওই সময়টা আপনার অনেক সময় কাজও করে না ব্রেন, যে পা লেগেছে কি লাগে নেই। যেহেতু একটা আপনার অপরচুনিটি আছে এখানে, যদি থার্ড আম্পায়ারের ব্যবস্থা থাকতো তাহলে হয়তো ডিফারেন্ট রেজাল্ট হতো ফিউচারে। আমি মনে করি যে আসলে এখন আমাদের আসলে সময় এসেছে যে আসলে আমাদের এইসব প্রযুক্তিগুলা আনা উচিত আর কি আমাদের ডোমেস্টিক ক্রিকেটে। কারণ এখন আমরা 24 বছর ধরে খেলছি। আমার মনে হয় যে এখন থেকে আমাদের সামনে যখন খেলা হবে আমরা থার্ড আম্পায়ারের একটা ব্যবস্থা করতে পারি। অবশ্যই, সেটা ছাড়া আসলে কোনো বিকল্প আমরা দেখছি না। যে পরিমাণ বিতর্ক উঠছে, এবং ক্রিকেটারদের সিনিয়র ক্রিকেটার, জুনিয়ররা তো বটে, সিনিয়র ক্রিকেটার এই বিতর্ক থেকে আসলে রেহাই পাচ্ছেন না। আশা করছি এই সমস্যার সমাধান খুব দ্রুতই হবে। সিসিডিএম চেয়ারম্যান বা সিসিডিএম এর পক্ষে খুব দ্রুতই কাজ করবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল, আপনাকে অনেক ধন্যবাদ। রেজওয়ানুজ্জামান রাজীব আপনাকেও। দর্শক, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং ছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেজওয়ানুজ্জামান রাজীব। কথা বলছিলাম ডিপিএল এর আম্পায়ারিং নিয়ে।